সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, 3, 5, 8-এর মধ্যেও দেখা গেল দুটো পেয়ে গেছেন, 5, 8 পেয়েছেন, 3, 8 পেয়েছেন, 3, 5 পেয়েছেন, কিচ্ছু যায় কোনো অসুবিধা নেই, তার মানে তার আয়ু বৃদ্ধি হবে। ঠিক আছে, আয়ু বৃদ্ধি হবে। তাহলে কি হলো হিসেবটা, যে হচ্ছে 3, 5 লগ্নপতি যদি 3, 5, 8 ভাবকে নির্দেশ করে এবং মারক ও বাধককে নির্দেশ না করে, তবে ভুল বলেছি আমি একটু, ওই ভুল বলেছি, দাঁড়ান, স্বল্পায়ু বলছিলাম তো, স্বল্পায়ুর ক্ষেত্রে হবে লগ্নপতি যদি 3, 5, 8 ভাবকে নির্দেশ না করে, 3, 5, 8 ভাবকে নির্দেশ না করে, 3, 5, 8কে ধরবে না, কিন্তু মারক ও বাধককে ধরবে। মারক ও বাধক ভাবের সাথে সম্পর্ক বা সম্বন্ধ করবে, সম্পর্ক বা সম্বন্ধ করবে। সম্বন্ধ করবে, তবে উক্ত জাতক বা জাতিকার স্বল্পায়ু। তাহলে কি পেলেন, 3, 5, 8 যারা আয়ু বৃদ্ধি করার জন্য, তাদেরকে আপনি পাচ্ছেন না, উল্টে আপনি কি পাচ্ছেন, মারক বাদক দুজনকেই পাচ্ছেন, তাহলে স্বল্পায়ু। বোঝা গেল বাংলা হিসেব? একটু হ্যাঁ কি না বলবেন। সবাই বুঝেছেন? ঠিক আছে, তাহলে মধ্যায়ু কি হবে বলুন একবার, এটা আরেকবার লাইনটা রিপিট করে দিন। সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে তখন তার স্বল্পায়ু হবে। 3, 5, 8কে ধরবে না, কিন্তু মারক বা বাদকের সাথে সম্পর্ক বা সম্বন্ধ করবে, তাহলে উক্ত জাতক বা জাতিকার স্বল্পায়ু হবে। উক্ত জাতক বা জাতিকার স্বল্পায়ু হবে। এবার মধ্যায়ু কি করে হবে? মধ্যায়ু হচ্ছে এক গল্প, 3, 5, 8কেও ধরবে, আবার মারক বাদককেও ধরবে, 3, 5, 8কেও ধরবে। তাহলে লিখুন, লগ্নপতি যদি 3, 5, 8 ভাবকে নির্দেশ করে মারক বাদককেও নির্দেশ করে, 3, 5, 8 ভাবকেও নির্দেশ করে মারক বাদককেও নির্দেশ করে, তবে উক্ত জাতক জাতিকার মধ্যায়ু, তবে উক্ত জাতক জাতিকার মধ্যায়ু এটা আপনি এটা বলতে পারলেন। আচ্ছা, হলো। এবারে গল্প আসবে যেটা, সেটা হচ্ছে আপনি তাহলে এখন নিম্ন মধ্যায়ু, উচ্চ মধ্যায়ু, কেউ 20 বছরে মধ্যায়ু মানে কেউ 35-40 বছরে মরতে পারে, কেউ 50 বছরে মরতে পারে, কি করে বলবেন? এটা হচ্ছে দশা দেখে বলতে হয়। যেই মাত্র আমি পেয়ে গেলাম যে এনার মধ্যায়ু আছে, তাহলে আমার 30 বছর অব্দি, মোটামুটি 30-35 বছর অব্দি আমাকে দশা দেখার দরকারই নেই। আর যাই হোক, ওই সময়ের মধ্যে সে মরবে না, আর যাই হোক, তাহলে তারপরে দশা অন্তর দশাটা দেখে নেবেন আগে। দশাটা দেখে নেবেন কোন দশায় তার এই মারক বাদক কানেকশনটা আসছে, তাহলে তখন তার কোনো আয়ু সংক্রান্ত সমস্যা হতে পারে, ঠিক আছে? কোনো সমস্যা কারোর এখানটা বলুন একটু প্লিজ। না স্যার, কোনো সমস্যা নেই। এবার আমি হচ্ছে দীর্ঘায়ু বলছি। দীর্ঘায়ু হচ্ছে আরো সহজ, 3, 5, 8কে ধরবে, মারক বাদককে ধরবে না, সে বাঁচবে বেশি দিন। লগ্নপতি যদি লগ্ন ভাব বা লগ্নপতি যদি
3-5-8 ভাব, 3-5-8কে নির্দেশ করে যদি মারক আর বাধকের সাথে সম্পর্ক না করে, তবে উক্ত জাতক জাতিকার দীর্ঘায়ু। এবারে তাই বলে তো সে 50 বছর হোক আর এই 66 বছর হোক আর 70 বছর হোক 80 বছর হোক, সে তো একদিন মারা যাবেই। তাহলে আমরা কি করব, মোটামুটি 60 বছর থেকে তার দশা অন্তর্দশাটা দেখতে শুরু করব। কোন দশা মারক এবং বাধক দুটোকেই ধরেছে, মারক এবং বাধক দুটোকেই ধরেছে, তাহলে সেই দশা অন্তর্দশায় ওই জাতক বা জাতিকার প্রাণ নাশের সম্ভাবনা আছে। সম্ভাবনা শব্দটা কেন বলছি, মারা যাবে না কেন বলছি না, কারণ শুধু মারক বাধক যুক্ত হলেই মারা যাবে না, এরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই। তারপরে আরো একাধিক রুলস আছে, আমাদেরকে শনিকে দেখতে বলেছে, আমাদেরকে বৃহস্পতিকে দেখতে বলেছে। বলছে শনি সেই সময় অশুভ হয়ে যাবে, আর বৃহস্পতি হয় অশুভ নয় নিউট্রাল থাকবে, শুভ হবে না। স্যার বলছি যে রবির কোনো ভূমিকা নেই এই আয়ুর ক্ষেত্রে? রবিকে দেখুন, রবি হচ্ছে আমাদের আগের কিছু কিছু জায়গাতে বলা হতো রবি ভালো হলে আমাদের আয়ুর জায়গা ভালো হবে। পরবর্তী সময়ে বলেছে রবি যদি ভালো হয় আমাদের ইমিউনিটি পাওয়ারটা ভালো হতে পারে। আচ্ছা কিন্তু আয়ুর সাথে পরে এই রবিকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, রবি ভালো হলে ইমিউনিটি পাওয়ারটা ভালো। যদিও আমরা এখন যা ভেজাল খাই, রবি ভালো হোক আর খারাপ, ইমিউনিটি সবার খারাপ। বরঞ্চ গ্রামের দিকের মানুষদের ইমিউনিটি ভালো, ওদের রবি ভালো থাক খারাপ থাক আর যা খারাপ থাক। থাক, সত্যি তাই, তাদের এত সহজে ঠান্ডা লাগে না, তাদেরকে মোটামুটি দামি দামি ওষুধও খেতে হয় না। আমাদের নাক দিয়ে 2 ফোঁটা জল পড়লো, এই পড়লো, এই অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, এই খেয়ে নাও, সেই খেয়ে নাও। আমরা ডাক্তার টাক্তার দেখি, ওষুধ কেনার পর ভাবি এত টাকা বেরিয়ে গেল, তারপর ভাবি না ওষুধের দোকানগুলোই বা কি করে চলবে আমরা না দিলে। ঠিক এইভাবে ভাবতে হয় তখন। তো এই ব্যাপার। তো আহ, এটা রইলো, আচ্ছা হয়ে গেল আয়ুর, তাহলে গল্পটা হয়ে গেল। এবারে হচ্ছে যা দেখছেন দশায়, যেই দেখলেন এই দশাটা আপনারা খারাপ পেয়েছেন, তাহলে ওটাকে আরো ছোট করার জন্য অন্তর্দশা, তাহলে ওই অন্তর্দশাটায় তার প্রাণনাশের সম্ভাবনা আছে। সেটা বৃহস্পতি হোক, সেটা রবি হোক, সেটা বুধ হোক, যে কেউ হতে পারে মারক বাধক, যে কেউ হতে পারে। এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে বৃহস্পতি মানে সে একেবারে বিশাল ভদ্রলোক, সে কাউকে মারতে পারে না, এরকম ভাবার কিছু দরকার নেই। আবার মনে করুন অষ্টমপতি মঙ্গল এসছে মানে তার অ্যাক্সিডেন্ট করবে, এরকম ভাবার কোনো দরকার নেই। আমাদের যে এসছে আসছে এসছে এসছে, বৃহস্পতি হলেও সে মারতে পারে, মঙ্গল হলেও সে ভদ্রলোক হতে পারে। কেমন, আমরা এরকম ভাবে ভাববো। আমাদের কাছে গ্রহরা সবাই রাজনীতি নেতাদের মতো, কখন কোন দলে ভিড়ে যাবে বলা যাবে না। নিজস্ব সত্তা আমরা পড়ি ঠিকই, আদতে সবটা থাকে না। যেমন আপনারা তো আজকে রুলসটা শিখলেন, আপনাদেরকে আরের সাথে একটা দুটো কথা বললাম। শনি হচ্ছে অশুভ হবে এবং বৃহস্পতি হয় অশুভ নয় নিউট্রাল। তাহলে দেখুন গ্রহদের মধ্যে কিরকম একটা মানে কি যোগ সাজিশ, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু শুভ হলেও বেঁচে যেত, ও কি করলো নিউট্রাল হয়ে গেল। মানে আমাকে লোকে যেন দোষ না দেয়, বলে বৃহস্পতি তো নিউট্রাল ছিল, কি করে ও বাঁচবে, ওটা তো ভালো হলেই হয়ে যেত, ওই জন্য বৃহস্পতি নিউট্রাল হয়ে গেছে। আর যত দোষ সব শনির ঘাড়ে। আমি কি মোটামুটি কিছু বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার বলছি একটা জাস্ট প্রশ্ন আছে। বলুন। একদম শুরুতে আপনি বলেছিলেন যে চর লগ্ন হলে সবার জন্য মার্গ হবে 2 এবং 7, মানে 2 এবং 7 ঘরের যে অধিপতি তার কথা বলেছেন, ওই ভাবটাকে আপনি নির্দেশ করেছিলেন? ভাব এবং অধিপতি, ভাব আচ্ছা এবং অধিপতি। আচ্ছা আচ্ছা লগ্নপতি যদি হুম, সপ্তমে থাকে তাহলে আমরা কি কি বলতে পারি, সেটা শনি হোক, মঙ্গল হোক, বুধ হোক, বৃহস্পতি হোক, হোয়াট এভার, যেই হোক। আচ্ছা তা লগ্নপতি যদি সপ্তমে থাকে তাহলে সেটা তো ও তো মারক হয়ে গেল নাকি লগ্নপতিটা?
লগ্নপতি মারক কি করে হবে? ও মারকের ঘরে বসে আছে বলতে পারি। আচ্ছা, মারকের ঘরে বসে আছে। মারকপতি সপ্তমপতি মারকপতি, আচ্ছা 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 আচ্ছা। সপ্তমপতি মারকপতি। মনে করুন কারণ মিথুন লগ্ন, তাহলে সপ্তমটা কোথায় পড়বে? ধনুতে। হুম। তো বৃহস্পতি এখানে মারক। আচ্ছা বৃহস্পতি মানে ভদ্র, মানে কেউ নাই এখানে, আচ্ছা আচ্ছা। মারক। কিন্তু মনে করুন এই বুধই বৃহস্পতির ওই ধনুতে বসে আছে, তাহলে আমরা কি কি ভাবতে পারি? আচ্ছা। একটা তো কমন ভাবনা আছে, সেটা তো বলুন। তো লগ্নপতির কিছুটা বেনিফিট কমে যাবে। বেনিফিট কমে যাবে? লগ্নপতি তো সবসময় বেনিফিট থাকে, কিন্তু যেহেতু ও মারক হচ্ছে, সুতরাং কিছুটা এফেক্ট কম হবে। কেন কম হবে? মানে 100% এফিসিয়েন্সি থাকবে না, লগ্ন লর্ড যা পাওয়ার সেটা কিছুটা হ্রাস পাবে। না, একদমই নয়। লগ্নপতি সপ্তমে বসে আছে। সবার আগেই আমরা যেটা বলতে পারি, ওই জাতক জাতিকা একটু তার একটু বিয়ের প্রতি আগ্রহ বেশি থাকতে পারে, মানে বিয়ে করবো এরকম একটা ব্যাপার। ঠিক আছে। তারপর আমরা কি বলতে পারি? লগ্নপতি সপ্তমে বসে লগ্ন ভাবকেই নির্দেশ করছে, ফলে তার লগ্ন ভাবটা কিন্তু জোরালো হয়েছে, খারাপ নয়, জোরালো হয়েছে। এবার আপনি বলতে পারেন লগ্নপতি বুধ এখানে শত্রু ঘরে বসে আছে, তার জন্য একটু কমবে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, যেখানে তো একটু হ্রাস তার পাবে জন্য তো। একটু হ্রাস পাবে, সেটা শত্রু ক্ষেত্রে বসার জন্য, সপ্তম ভাবে বসার জন্য নয়। কিন্তু কিন্তু এটা উইক হতো যদি এখানে লগ্নপতি বুধ সপ্তমে সপ্তমপতি যুক্ত অবস্থায় থাকতো, তবে গিয়ে আমরা বলতে পারতাম, তবে গিয়ে কিন্তু আমরা বলতে পারতাম যে এখানে কিছু প্রবলেম আসতে পারে, বা যতটা স্ট্রং হওয়া উচিত ছিল সেই স্ট্রংটা কিন্তু থাকবে না। যদিও এটা একটা মানে কি বলবো, মানে এরকম একটা কন্ডিশন যদি সত্যি হয়, এটা একটা মানে কি বলবো, একটা ঝগড়ার বিষয়। ভালো বাংলাটা মনে পড়ছে না, তাই খারাপটাই বললাম। ঝগড়ার বিষয় মানে আমি একটা কথা বলবো, আপনি এগ্রি হবেন না, আপনি একটা কথা বলবেন, সেটাও ঠিক, আমারটাও ঠিক, দুটোই ঠিক। বিতর্কিত বিষয়। বিতর্কিত বিষয়, ঠিক ঠিক, একদম ঠিক, বিতর্কিত বিষয়। কেন এখানে বলা হবে বুধ কি সত্যি, বৃহস্পতি কি সত্যি অতটা শত্রু? এই একটা মন্তব্য আসে আমাদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে বলা হয় কি, বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, যখন তার দৃষ্টিও তো লগ্নে পড়ছে, তাহলে সেটা মারক হলে শুধুমাত্র মারকের ক্ষেত্রে খারাপ হবে, সেটা লগ্নে দৃষ্টি পড়লে কেন খারাপ হবে? এই প্রশ্নগুলো সামনে আছে, এগুলোকে যেমন বলাও যায়, এগুলোকে আবার অন্য যুক্তি দিয়ে খণ্ডনও করা যায়। যাই হোক, যে যার মতো করে এটা তাদের মতো করে প্রকাশ করে। এখানে নির্দিষ্টভাবে কিছু বলাটা খুব মুশকিল এরকম কন্ডিশন হলে। এটা একটু বুঝে নিতে হবে কি হতে চলেছে। আচ্ছা, এবারে তাহলে আপনাদের আয়ু নিয়ে তাহলে আর কোনো প্রশ্নের নেই, আর আচ্ছা, কোনো প্রশ্ন নেই? একটা প্রশ্ন বলছি, আয়ুর ক্ষেত্রে কেতুর ভূমিকাটাও কি দেখা হয় মাঝে মাঝে? দেখুন, মানে কেতু যদি কারোর সাথে যুক্ত হয়ে যায়, দেখা গেল বৃহস্পতিটা এই ক্ষেত্রে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে গেছে, তখন আমি কেতুকে দেখব, না হলে আলাদা করে আমার কেতুকে দেখার কোনো দরকার নেই। মানে আমি তো দেখি না, মানে একদমই দেখি ধরুন না। 6 বা 8-এ যদি কারোর কেতু থাকে, তাহলে হুম। তার মহাদশার সময় তার ডেথ হতে পারে অ্যাক্সিডেন্টাল, এরকম কোনো কিছু? না 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 না, 6 বা 8-এ বলেছেন? হ্যাঁ, মানে 6 বা 8-এ, 8-এ থাকলে তো আরোই নাই হতে পারে। 8 তো আয়ু বৃদ্ধিকারক, অষ্টম ভাব আয়ু বৃদ্ধিকারক। লগ্নপতি যদি অষ্টমে থাকে, অষ্টমপতি যদি লগ্নে থাকে, তাদের সাধারণত দীর্ঘায়ুই হয়। কিন্তু লাইফে অনেক প্রবলেম আসে না স্যার, বিভিন্ন সেটা কাজ আসতে করার পারে, পরে?
ঠিক কথা, হ্যাঁ। সেটা আসতে পারে, কিন্তু তাদের আয়ু বৃদ্ধিকারক হয়। হুম। আর সেই গ্রহটা যদি শনি বা বৃহস্পতি হয় তাহলে তো আরো বেশি, আরো বেশি না। অষ্টমে কেতু থাকলে তাই সেই দশাতে তার মৃত্যু, অ্যাক্সিডেন্ট হতে পারে, নাও হতে পারে, কোনো রোগ হতে পারে, নাও হতে পারে, এটা একটা আলাদা হিসেব। কিন্তু মৃত্যু বলা যাবে না, একদমই নয়। আর 6 আর 8কে তো বলাই যাবে না। আমাদের মৃত্যুর জন্য এইটুকুনি রুলিংস, এক মারক বাধক আর 3, 5, 8, এইটুকুনি তথ্য। এর বাইরে আর কোনো রুলিংস আমাদেরকে দেয়া যায়নি। তারপরের গুলো যেটা আছে সেটা সব নিজের বানানো। না, অ্যাকচুয়ালি আমার নিজের অষ্টমে কেতু আছে। তো হুম। ওর মত আসার সময় আমি যত জ্যোতিষীর কাছে গেছিলাম, প্রত্যেকে আমাকে এটাই বলেছিল যে তোমার অ্যাক্সিডেন্টাল ডেথ, ইমিডিয়েটলি আগে একটা ক্যাটসাই নিয়ে নাও। আপনার ডেট তো হয়নি, অসম্ভব। অ্যাক্সিডেন্ট কি হয়েছিল? না, আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে, মানে একটা মানে মারাত্মক রকম এফেক্ট আমাকে ফেস করতে হয়েছিল, চেনা হুম জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে। মানে হুম মানুষকে বিশ্বাস করা সেই সময় দায় হয়ে গেছিল এমন। হুম হুম। দেখুন, অষ্টমে কেতু ব্ল্যাক ম্যাজিক হতে পারে, সাপের কামড় যেখানে সাপ আছে। এবার সাপ না থাকলে সাপের কামড় হবে না, কুকুরের কামড়। কুকুরের কামড় হতে পারে। আধ্যাত্মিকতায় উন্নতি। আধ্যাত্মিকতা উন্নতি হতে পারে, নাও হতে পারে, হতে আচ্ছা পারে নাও হতে পারে। ওটার সাথে না 12 হাউসের একটা কানেকশন থাকতে হবে। আচ্ছা নর্মালি হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা। ঠিক আছে, অষ্টমে কেতু হলেই মৃত্যু এরকম নয়। ওদেরকে গিয়ে বলবেন আমি মরিনি তো, কি করে বললে তুমি? স্যার বলছি এবার রোগের বিষয়ে একটু হুম, আসুন। আসছি। আচ্ছা, আয়ু হয়ে গেল, এবারে আমরা আসছি রোগের ক্ষেত্রে। এবারে হচ্ছে দেখুন, অষ্টম ভাব আমাদের যেমন আয়ু বৃদ্ধিকারক, তেমন হচ্ছে আমাদের দুর্ঘটনা হওয়া, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হবে কিনা সেটাকে বিচার করে, বা সেটা বিচার করা যায়। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি মৃত্যুকে বিচার করে, সেটা তো একদমই নয়। কেন, ওই জায়গাটা টোটালি ফলস কথা। ওটা একটা কথা বলতে আমাদের ভুল হয়েছে বলে কে করে এটা চালু হয়ে গেছে কথাটা। তার বদলে হবে লগ্ন থেকেই আমরা মৃত্যু বিচার করব। অষ্টম ভাব মৃত্যুর কারণ বিচার করে, মৃত্যুর ধরন বিচার করে। আগুনে পুড়ে মরবে, জলে ডুবে পড়বে, এমনি এমনি মরবে, গাছ থেকে পড়ে মরবে, ছাদ থেকে পড়ে মরবে, গুলি খেয়ে মরবে। ঠিক আছে, তাহলে অষ্টম ভাব থেকে আমরা মৃত্যুর ধরন বিচার করতে পারি। আর আমরা কি করতে পারি? অ্যাক্সিডেন্ট বিচার করতে পারি। অ্যাক্সিডেন্টের গল্পটায় আসি। অ্যাক্সিডেন্টের জন্য কি দেখবে, অষ্টম ভাব বা পতি যদি কোনো রকম ভাবে 1 বা 4 বা অষ্টম ভাবকেই প্রভাবিত করে। অষ্টম ভাব বা পতি যদি 1 বা 4 বা অষ্টম ভাবকেই প্রভাবিত করে, তাহলে তার অ্যাক্সিডেন্ট হতে পারে। সে বৃহস্পতি আসুক, শনি আসুক, মঙ্গল আসুক, রাহু আসুক, যা ইচ্ছে আসুক, তার অ্যাক্সিডেন্ট হতে পারে। এবারে 4 আসলে কি হতে পারে? 4 আসলে তার বাড়িতেই অ্যাক্সিডেন্ট হতে পারে, বাড়ি থেকে সিঁড়ি থেকে পড়ে গেছে। যদি 3, 4 আসে তাহলে কি হবে? তাহলে 3, 4 যদি আসে তাহলে হচ্ছে সাধারণত তার বাড়িতে অ্যাক্সিডেন্টটা হয় না, বাইরে হয়। 3 মানে বাড়ির বাইরে। যদি 4 না এসে শুধু 3 আসে তাহলেও কিন্তু বাড়ির বাইরে। তাহলে 4 মানে বাড়ি, 3 মানে বাড়ির বাইরে। এটা কিন্তু বুঝে নিতে হবে অ্যাক্সিডেন্টটা কোথায় হবে। হলো, এবারে মনে করুন এই অ্যাক্সিডেন্টের যে ভাব হলো, সেই তার সাথে কোনোভাবে রাহু এবং মঙ্গল যুক্ত হয়েছে। তাহলে কি হবে? অ্যাক্সিডেন্টের যে মানে ভয়াবহতা, সেটা বৃদ্ধি পাবে। আমি তো পড়ে গেলেই সবসময় আমার রক্ত বেরোয় না, আমার তো হাত পা ভাঙে না।
রাহু মঙ্গল থাকলে হাত পা ভাঙতে পারে, রক্ত বেরোতে পারে। শনি থাকলো, আমি এর সাথে 12 হাউস পেয়েছি, তাহলে আমি এমন পড়বো আমাকে হাসপাতালে যেতে হবে। আমি কি বোঝাতে পারলাম? একদম স্যার। ঠিক আছে। বৃহস্পতি চলে আসলো, এই বৃহস্পতি বাঁচাবে কি বাঁচাবে না এটা বুঝতে হবে। বৃহস্পতি মানেই কিন্তু বাঁচাবে না। আগে দেখে নেবেন এই বৃহস্পতিটা অষ্টম ভাব সাপেক্ষে বা লগ্ন ভাব সাপেক্ষে ভালো না খারাপ। অষ্টম বা লগ্ন ভাব সাপেক্ষে ভালো না খারাপ। যদি খারাপ হয় তাহলে এই বৃহস্পতি অ্যাক্সিডেন্টটাকে আরো বাড়িয়ে দেবে, আর যদি ভালো হয় কমাবে। হলো? এবারে যদি জলরাশি পান, জলে হবে। বায়ু রাশি পেলে প্লেনে হবে কিনা বলতে পারছি না। সর্বদা প্লেনে অ্যাক্সিডেন্ট তো হয় না, এই বছর অনেকগুলো ঘটেছে, গত বছরে এতগুলো খবর ছিল না মনে হয়। তো যাই হোক, আহ, জলে হয়, স্থলে হয়, মোটর বাইক আছে, এগুলোর আলাদা আলাদা সব রুলিংস আছে। মোটামুটি অ্যাক্সিডেন্টটা এটা হিসেব পথ, বুঝেছেন? এবার একটু মাথা খাটাতে হবে। অগ্নি রাশি এসছে, তার মানে ইলেকট্রিক হতে পারে, গরম কোনো জিনিস হতে পারে। বোঝা গেল? কোনো প্রশ্ন? সব ঠিক আছে? আর যদি পৃথ্বী রাশি যদি হয় তখন কি ওটা? পৃথ্বী রাশি মানে বলা হয়েছে মাটিতে হবে। মাটিতে এখন হবে। মাটিতে হবে, পৃথ্বী মানে মাটি, পৃথিবী। এখন সেটা এক্সাক্ট ওভাবে বলাটা খুব মুশকিল, এটা কি বলতে চেয়েছে। এখন অধিকাংশ জলের অ্যাক্সিডেন্টও তাই হয়েছে, আবার যদি স্থলেও অ্যাক্সিডেন্ট হয় সেটাতেও পৃথ্বী রাশির প্রাধান্য পাওয়া গেছে। আচ্ছা। ঠিক আছে। 12 হাউস হলে হাসপাতালে যাবে। এবার যদি দেখেন ওর সাথে মারক বাদক জুড়ে গেছে, অন্তর্দশা পতিও এবার দেখলেন ওনার আয়ুর জায়গাটা ওই ওই যখন অ্যাক্সিডেন্টটা হবে তখন নড়বড়ে আছে, তাহলে বলবেন অ্যাক্সিডেন্টে টপকে যাবে। এবার দেখলেন কোনো রকম ভাবে মারক বাদক নেই, তাহলে বলবেন অ্যাক্সিডেন্ট হবে, টপকাবে না। নাহলে এভাবে বলবেন এই স্টোনটা পড়ো, তাহলে টপকাবে না, স্টোনটাও বিক্রি হয়ে যাবে। যেভাবে সায়নদীপ বাবুকে ক্যাটসাই বিক্রি করা হচ্ছিল। স্যার বলছি অষ্টমে ধরুন কেতু আছে, ঠিক আছে, এবার হুম যদি ক্যাটসাইট বিক্রি করা হয় তাহলে কোনো হুম। ক্ষতি হয় না সেখান থেকে, ওই যে ক্যাটসাইট থেকে অষ্টম ঘরের কোনো ইয়েকে যদি স্টোন দেওয়া হয়? হ্যাঁ দেখুন, এই যে কেতু বা রাহু ওরা তো আর নিজের রেজাল্টটা দেবে না, ওখানে বোঝা আছে যে ওটা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবটা কোন গ্রহ পড়েছে, কার গ্রহের সাথে আছে না আছে সেটা বুঝতে হয়। আপনাদের রাহু কেতু রুলিংস লিখিয়েছি না, ওই হিসাবে দেখতে হবে ও ক্ষতি করবে না ভালো করবে। এখন আহ, যারা ক্যাটসাই সাজেস্ট করেছেন তারা কেন করেছেন সেটা তারাই জানে একমাত্র। মানে আমি যেরকম বলেছিলাম যে জেমস অনেক রকম ভাবে হয়, আগে যেটা হয় যে মানে আমার স্টকে কোন জেমসটা বেশি সেটা সবাইকে দেবো, হুম। তারপরে না, কোনটায় প্রফিট অ্যাকচুয়ালি বেশি সেটা ওই দেবো। সময়টা আমি বলছি মানে হুম হুম অষ্টমপতির মহাদশা, মানে অ্যাকচুয়ালি এটা বুধের ছিল। তো হুম অষ্টমপতির মহাদশা কিন্তু আমার কোনো ঝামেলা হয়নি, কিন্তু হুম যেহেতু অষ্টম ঘরে কেতু তার মহাদশাটা শুরু হলো, ওই সময়টা হুম পুরো একদম মানে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ভালো মতো দিয়েছে। আপনি কি হুম। স্টোনটা কি উপকার পেয়েছিলেন না আপনার ক্ষতি হয়েছিল? না না, ভালোই হয়েছে, সেফগার্ড খাবো খাবো। সেফগার্ড দিয়ে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ ওটাকে ও নিয়ে এসছে। কোথায়? ও একটা দুটো করেছে, হ্যাঁ। আচ্ছা ক্লাসটা শেষ করে নিই। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে দেখুন এই বুধ হচ্ছে অষ্টমপতির সাথেও অন্য কোন একটা কি হতে পারে, বুধ অষ্টমপতি আর একাদশপতি আমার। একাদশপতি। তাহলে কি বলা হয়েছে, কেতু, রাহু বা কেতু যে ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতিত্বের রেজাল্ট দেবে। কেতু এক্ষেত্রে বুধের ঘরে বসেছিল, তাই বুধের অধিপতিত্বের রেজাল্ট দেবে। তাই বুধ এখানে
একাদশ এবং অষ্টম ভাবের লর্ড। ক্যাটসাই তখনই কাজ করতে পারে যদি এক্ষেত্রে বুধ একাদশ ভাবে জোরালো নির্দেশক হয়ে যায়, তবে মানে এটা হচ্ছে আমাদের লজিকে যা বলেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি রোগের ক্ষেত্রে আসি। আচ্ছা, আরো একটা কথা, আম, আরো একটা কথা, আপনাদের মধ্যে কেউ ভাবচলিতের কথা বলছিলেন না আমাকে একবার? হ্যাঁ স্যার, আমি বলছিলাম হ্যাঁ, ভাবচুরিদের কথা। যেমন দেখুন সায়নদীপ বাবু একটা কথা বললেন যে কেতুর দশাতে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, তার মানে আমার সময়টা কিছুটা তো খারাপ গেছে। পরবর্তী বলা হয়েছে সেফগার্ড, মানে সেই সময়টা ভালো যেতে পারে, হুম, তাই তো নাকি সায়নদীপ বাবু? হ্যাঁ, হ্যাঁ একটা তাই তো। প্রিকশনারি মেজার। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করে বিচার করব? কোনো দশা অন্তর্দশা কোন রেজাল্টটা আগে দেবে, এক্ষেত্রে আমরা ভাবচলিত চার্টটা দেখব। এই যে কেতুটা বললো ডি ওয়ান চার্টে অষ্টম ভাবে আছে, আমরা দেখব যে হচ্ছে ভাবচলিত চার্টে কোন হাউসে পড়েছে। আচ্ছা। ভাবচলিত চার্টের ক্ষেত্রে তিনটে, মানে আমরা তো জাস্ট এটুকু বলি ভাবচলিত চার্টে কেতুটা হচ্ছে সপ্তমে পড়লো কি নবমে পড়লো, এইটুকু তো বলে ছেড়ে দেই, আর বাদ বাকি কথাটা বলি না। ব্যাপারটা তা নয়, আপনি ভাবচলিত চার্টে তিনটে ডিগ্রি পাবেন। সেটা কি? ভাব স্টার্ট, ভাব মিডিল, ভাব এন্ড। এই ডিগ্রিগুলো সফটওয়্যারেও লেখা থাকে, আপনাকে খালি একটু খেয়াল করতে হবে। তাহলে কেতু যদি যেভাবে পড়লো, মনে করুন যদি সেভেন্থ হাউসে পড়ে, সেখানে যদি ভাব স্টার্ট ডিগ্রিটা পড়ে, তাহলে কেতু সেভেন্থ হাউসের রেজাল্টটা তার দশাকালে প্রথমে দেবে। স্যার একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। বলছি যে লগ্ন সাপেক্ষে সপ্তমে মঙ্গল আর দ্বাদশে আপনার শনি, আর যার শনির মঙ্গলের মহাদশা শনির অন্তর্দশা চলছে, হুম। তার কি রকম কি রেজাল্ট হবে, মানে কি ফল দেবে? আহ, সপ্তমে মঙ্গল দ্বাদশে শনি, সপ্তমে মঙ্গল দ্বাদশে শনি, মানে এটা কোন শনি লগ্ন? বৃহস্পতি, শনি বৃহস্পতি দুটোই রয়েছে, তুলা লগ্ন। তুলা লগ্ন। তুলা লগ্ন, এখানে শনি বৃহস্পতি হচ্ছে বসে আছে কন্যাতে, আর হচ্ছে সপ্তমে হচ্ছে বসে আছে মঙ্গল। তাহলে মঙ্গল এখানে কোন কোন হাউসের লর্ড? দেখুন সেভেন্থ হাউসের লর্ড আর সেকেন্ড হাউসের লর্ড, 2 আর 7-এর লর্ড, তাই তো? হ্যাঁ শনিটা স্যার। এখানে কেন? আমরা এখানে ডিগ্রিটা দেখতে পাচ্ছি না যে বৃহস্পতির সাথে কতটা কনজয়েন্ট অবস্থায় আছে। আচ্ছা, এই কনজয়েন্টটা আপনাদেরকে বলতে হবে, কনজয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা এখানে শনি বৃহস্পতি থাকলে আমরা কি বলেছি, অবস্থান সম্পর্ক বলেছি তো। আমরা কি বলেছি, শনি এখানে বৃহস্পতির রেজাল্ট দেবে, তাহলে বৃহস্পতিকে এখানে নিয়ে আসুন। তাহলে বৃহস্পতিকে এখানে নিয়ে আসুন। বৃহস্পতি কোন কোন হাউসের লর্ড? 1 2 3 4 5 6, তাহলে 3 আর 6-এর লর্ড। তাহলে আমরা এখানে কি করব, 2 3 6 7, এই তিনটে হাউসের রেজাল্ট এখানে আসতে পারে। আর যাই হোক, কিছু ফিনান্সিয়ালি ইনক্রিমেন্ট হবে, এটা আমরা বলতে পারি, যেহেতু আমরা এখানে 2 6-কে পেয়েছি। কোনো কানেকশন আমাদের আসতে পারে, ব্যবসা সংক্রান্ত কোনো কানেকশন বা কোনো ভাবে যোগাযোগ হতে পারে, এটাও আমাদের এখানে হতে পারে। 2 3 6 7। ঠিক আছে স্যার। স্যার বলছি, আপনি বলুন। এটা বলছেন স্যার ভাবচলিত নিয়ে, যে যদি ধরুন, কেতু যেটা বলছিলেন, যদি সেভেন্থ হাউসের যদি একদম স্টার্টিং যদি থাকে, তাহলে ও হ্যাঁ, আগে সেভেন্থ হাউসের রেজাল্টটা দেবে। ঠিক ঠিক ঠিক। তারপরেও কোন ঘরে রেজাল্টটা দেবে? তারপরে তাহলে মিডিল থাকলো, আচ্ছা মিডিল পয়েন্টটা দেখে নেবেন কোথায় পড়েছে, আচ্ছা আচ্ছা সেটাকে দেবে। তারপরে কোনটা দেবে? ভাব এন্ড, ভাব এন্ড আচ্ছা পয়েন্টটা দেখে নেবেন কোথায় পড়েছে, আচ্ছা সেটার রেজাল্ট দেবে। আচ্ছা
তবে দুটো রাশির বেশি খুব একটা এদার ওদার হয় না। দুটো রাশির বেশি এদার ওদার হয় না। আপনি দেখে নেবেন, কিভাবে দেখবেন? আপনি দেখবেন, মনে করুন কেতুর ডিগ্রিটা আছে 4 ডিগ্রি, ভাব আচ্ছা। স্টারটা হয়তো পড়লো 1 ডিগ্রি, ভাব মিডিলটা পড়লো 10 ডিগ্রি, তাহলে কোনটা আগে? ভাব স্টারটা আগে। হ্যাঁ 4-এর সাথে তো 1 কাছে তো, হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে ভাব স্টার্টেরটা আগে দেবে। এই ভাব স্টার ডিগ্রিটা কোথায় আছে সেটা দেখে নেবে। আচ্ছা। ঠিক আছে? হুম। সবার বোঝা গেল তো ভাবচলিতটা? আচ্ছা, কনজয়েন্ট কাকে বলে লিখুন। কনজয়েন্ট, আমরা সহাবস্থান সম্পর্ক লিখেছি যে শনি বৃহস্পতি একসাথে থাকলেই এরকম রেজাল্ট দেবে, কিন্তু পরবর্তী সময় এটাকে সর্বাধিক মানা হয়নি। এটাকে সর্বাধিক মানা হয়নি, বলছে না সবসময় এমনটা হবে না, সবসময় এমনটা হবে না। আমরা যদি স্থূল বিচার করি, মানে উপর দিয়ে বিচার করে চলে গেলাম, তাহলে ইটস ওকে। যখন আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতায় বিচার করব, আজকে অনেকগুলো বাংলাই আমার ভুল হচ্ছে, যাই হোক এর জন্য দুঃখিত। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না হয়তো। যাই হোক, সূক্ষ্ম সূক্ষ্মাতি আমরা যখন বিচার করব, তখন আমাদেরকে, হ্যাঁ বলুন। সূক্ষ্ম থেকে সূক্ষাতি এরকম। তাই তো বললাম, সূক্ষ্ম সূক্ষ্মাতি। না পিত। সূক্ষ্ম সূক্ষ্মাতি নয়, সরি সরি, সূক্ষ্ম, সূক্ষ্মর পরেটা কি বলে, ভুল হচ্ছে। আর অতি সূক্ষ্ম, হ্যাঁ হ্যাঁ, অতি সূক্ষ্ম, এটাকে কি বলা হয় এখন মনে পড়ছে না, সব ভুল হচ্ছে আজকে। যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন। আর কি আছে দাঁড়ান, কি বলতে যাচ্ছিলাম, তখন কি বলা হচ্ছে, তখন কনজয়েন্ট ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। এই কনজয়েন্ট ওয়ার্ডটা কি জিনিস? কনজয়েন্ট মানে হচ্ছে এই দুটো গ্রহ একটা রাশিতে, যখন দুটো গ্রহ একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অবস্থান করবে, একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অবস্থান করবে, তখন তাকে বলা হবে কনজয়েন্ট। মানে তারা একে অপরের রেজাল্টটা দেবেই দেবে, দেবেই দেবে। ঠিক আছে? কনজয়েন্টকে দুভাগে ভাগ করেছে। কিরকম? কিরকম? এক নাম্বার হচ্ছে কনজং, একটা হচ্ছে র্যাপিড, আর একটা র্যাপিড কনজাংশন, আর একটা মনে পড়ছে না কেন। যাই হোক, আর একটা লিখে রাখুন, এটা আমি বলে দেবো, এটা আমার আজকে মনে পড়ছে না। যাই হোক, আমার নেটটা স্লো যাচ্ছে আজকে। একটা র্যাপিড কনজাংশন আর একটা হচ্ছে প্ল্যাটিক কনজাংশন। হ্যাঁ, একটা র্যাপিড, একটা প্ল্যাটিক। একটা র্যাপিড কনজাংশন, একটা প্ল্যাটিক কনজাংশন। র্যাপিড আর কি প্ল্যাটিক, PLATIC। PLATIC, প্ল্যাটিক কনজাংশন। র্যাপিড কনজাংশন, প্ল্যাটিক কনজাংশন। এবারে লিখুন র্যাপিড কনজাংশন কাকে বলে। যখন দুটি গ্রহ একই রাশিতে এবং একই নক্ষত্রে অবস্থান করে, যেমন যেমন একটু আগে আমরা যে ছকটা সরলাম, শনি বৃহস্পতি একসাথে কন্যাতে আছে, সেই শনি মনে করুন 1 ডিগ্রি আর বৃহস্পতি হচ্ছে 28 ডিগ্রি থাকলে হবে না। কি বলছে? একই রাশিতে থাকবে, একই নক্ষত্রে থাকবে। আমরা জানি কন্যাতে 3টে নক্ষত্র আছে, তাহলে 3টে নক্ষত্রের মধ্যে দুটো গ্রহই একই নক্ষত্রে অবস্থান করবে, এই ব্যাপারটাকে বলা হবে র্যাপিড কনজাংশন। এরা কাজ করবেই, একে অপরের রেজাল্ট দেবেই। আচ্ছা, এবারে
এটা যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ, যা হবে হবে, হিসেবপত্র। প্ল্যাটিক কনজাংশন কাকে বলে? প্ল্যাটিক কনজাংশন বলছে যখন দুটো গ্রহ একই রাশিতে একই নক্ষত্রে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে অবস্থান করবে। ব্যাকেটে লিখে রাখুন একই সাবে। কেপিতে এটাকেই সাব বলে দিয়েছে। পরবর্তী সময় কেপি যদি আপনারা করেন তখন গিয়ে অসুবিধা হবে। 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে অবস্থান করলেই তাকে বলা হবে প্ল্যাটিক কনজাংশন। মানে এটা আরো জোরালো কনজাংশন, আরো জোরালো, একে অপরের সাথে আরো জোরালো হবেই হবে। এবং এটা যদি ভালো হয় খুব ভালো, এটা যদি খারাপ হয় খুব খারাপ। ঠিক আছে? মানে একই রাশিতে একই নক্ষত্রে যদি 3টে গ্রহ থাকে, 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকতে হবে। কিন্তু একটা নক্ষত্রের মান তো 10, একই রাশিতে থাকলো। মানে চরণটা সেম হতে হবে। একদম তাই। তবে তাকে আমরা বলবো প্ল্যাটিক কনজাংশন। এটা আরো জোরালো ভাবে রেজাল্ট দেবে। আমাদের আয়ুর ক্ষেত্রেও এগুলো দরকার, যাই বিচার করি না কেন সেখানে এটা আমাদের দরকার। এবার আমরা রোগে আসি। রোগের ক্ষেত্রে আমরা রোগটা বিচার করে থাকি ষষ্ঠ ভাব থেকে। আচ্ছা, ভালো কথা। তাহলে সুস্থতা কে করবে? সুস্থতা করবে কে? পঞ্চম ভাব। সুস্থতা কে করবে? পঞ্চম ভাব। তাহলে ষষ্ঠ ভাবের সাথে পঞ্চম ভাবের যদি কানেকশন থাকে তাহলে সে সুস্থ হতে পারে, সে রোগ থেকে সুস্থ হতে পারে। এই হতে পারে কেন বলছি, যখন তার রোগটা হবে সেই সময়কার দশা অন্তর্দশাটাও দেখতে হবে, যে সে কোনো রকম ভাবে 1 বা 5 বা 11কে নির্দেশ করছে নাকি। 5কে কেন টানলাম? দেখুন এটা ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব। দেখুন এটা ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব, যা রোগ হতে বাধা দান করে। তাই আমরা পঞ্চম ভাবকে টেনেছি, তাই আমরা পঞ্চম ভাবকে টেনেছি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্যার হচ্ছে কি? দশা অন্তর্দশা কাকে? 5, দন্ত 11? দন্ত দশা 5, 1 বা 5 বা 11 11। ভাবকে বা ভাবপতিকে নির্দেশ করতে হবে, তবে সে সুস্থ হবে। কেন মনে করুন একটা লোক 10টা রোগ থেকে সে সুস্থ হলো, 11 নম্বর রোগটাতে সে মারা গেল, হয়তো এরকম হয়তো। আমরা তো জ্বর থেকে সুস্থ হয়ে গেলাম, পরে তো একটা সময় গিয়ে সেই রোগেই তো মরবো। সহমত তো আমার সাথে? হ্যাঁ স্যার। সহমত। তাহলে আমাদের হিসেবটা এরকম হবে। তাই সর্বদাই যে 6-এর সাথে 5-এর কানেকশন থাকলে সে সুস্থ হবে এটা কিন্তু ঠিক নয়। দশা অন্তর্দশাটাও দেখা দরকার। আচ্ছা, নেক্সট হচ্ছে ষষ্ঠ ভাবের সাথে যদি দ্বাদশ ভাবের কানেকশন হয় তাহলে তার রোগের জন্য সে হসপিটালাইজ হবে। কিন্তু আমরা তো সব রোগের জন্য হসপিটালাইজ হই না। তাহলে এক গল্প, দশা এবং অন্তর্দশাপতি 6 এবং 12কে যখন নির্দেশ করবে তখনই সে হসপিটালাইজ হবে। আমার জ্বর হয়েছে, আমি কি থোড়ি হসপিটালে যাব? যাব না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যদি ষষ্ঠ ভাবের সাথে অষ্টম ভাবের কানেকশন থাকে, অষ্টম ভাবের কানেকশন থাকে, অনেকে বলেছেন এক্ষেত্রে মঙ্গল এবং রাহুকেও আসতে হবে। তো এটাও লিখে রাখুন, অনেকের মতে মঙ্গল এবং রাহুকেও আসতে হবে। তাহলে সেই ব্যক্তির অপারেশন হবে। তো অপারেশন নিশ্চয়ই হাসপাতালেই হবে, আমার বাড়িতে তো আর হবে না। তাহলে তখন 12 অটোমেটিক্যালি আসবেই।
তাহলে দশা অন্তর্দশাতেও তাই। যদি অষ্টম ভাবকে ওরা নির্দেশ করে তবে কিন্তু অপারেশনটা হবে। দেখা গেল হচ্ছে বর্তমান অন্তর্দশাপতি অষ্টম ভাবকে ধরছে না, তাহলে ওই অন্তর্দশাপতির দশায় কিন্তু তার অপারেশনটা হবে না। অষ্টম ভাব বা অষ্টম পতি, অষ্টম ভাব বা অষ্টম পতি, কেমন? ঠিক বা? ঠিক আছে। এবার রোগকে কে জটিল করে আমরা এসব জানি। থার্ড হাউস সংক্রমণ জাতীয় রোগ দেয়, রাহু সংক্রমণ জাতীয় রোগ দেয়, এসব তো আমরা জানি। শনি দীর্ঘমেয়াদী রোগ দেয়, কি এগুলো আমরা জানি তো। হ্যালো, এ কি সব নীরব কেন? পড়া ভালো লাগছে না? না, নোট গুলো লিখে নিলাম যেগুলো ও বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, রোগ কারা কারা বাড়ায় বলুন বলুন, কি দেখো কোশ্চেন বলুন শনি বলুন। ঠিক আছে, রাহু শনি, নক্ষত্রে কি ফল দেয়? এরকম নির্দিষ্ট কিচ্ছু ধরবেন না। যখনই দেখছেন শনি আচ্ছা রাহুর নক্ষত্রে আছে, আপনি এবার রাহুটাকে আগে বিচার করুন, ও ওই জন্মছকে কি দেবে না দেবে, আচ্ছা তাহলে শনিও সেটাই দিতে বাধ্য। আচ্ছা 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 আচ্ছা। তার আগে আর একটা জিনিস দেখে নেবেন, শনি রাহুর নক্ষত্রে ভালো কথা, রাহু শক্তিশালী না শনি শক্তিশালী, আচ্ছা এটাও দেখে নেওয়া উচিত। শনি যদি শক্তিশালী হয় তাহলে ও রাহুর কথা শুনবে না। আমার গায়ে যদি বেশি জোর থাকে আমি আমার বাবার কথা শুনবো না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু রাহু যেখানে থাকবে ও তো সেই নক্ষত্রটার মতো ফল দেবে তো, তাহলে বুঝতে পারলাম না, আবার বলুন। বলছি এই যে শনি রাহু যেটা বললেন, শনি যদি হুম রাহুর নক্ষত্র থাকে তাহলে তো হুম রাহু তো শনিকে নিয়ে নেবে তো রেজাল্টে, যেটা আপনি উম, লিখেছিলেন। না না না, আমি এরকম লেখাইনি। এখানে বলা হচ্ছে শনি ইন দি স্টার অফ রাহু, শনি রাহুর নক্ষত্রে, তাহলে শনি রাহুর কথা মতো চলা উচিত। এখানে তো রাহু শনির কথা মতো চলবে না। আমরা যদি বলতাম রাহু ইন দি স্টার অফ শনি, তাহলে রাহু শনির রেজাল্ট দিত। রাহু আচ্ছা শনির সাথে, তাহলে শনির রেজাল্ট দিত। যদি বলতাম রাহু শনির ঘরে, তাহলে শনির রেজাল্ট দিত। যদি বলতাম রাহুকে শনি দৃষ্টি দিচ্ছে, তাহলে শনির রেজাল্ট দিত। যদি বলতাম রাহু শনিকে দিচ্ছে, তাতেও দিত। আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে শনি ইন দি স্টার অফ রাহু, তাহলে শনি কি ফল দেবে। তা আমরা এটা কি করে বুঝবো? আমার ছকে যা ফল দেবে আপনার ছকে তো তা ফল নাই দিতে পারে। তাহলে আমাদের রাহুকে আগে দেখা উচিত, রাহু ওখানে কি কি ফল দিতে পারে, তাহলে শনি সবার আগে সেই ফলটাই দেবে। আমাদের কি বলেছে, গ্রহ সবার আগে তার নক্ষত্রপতির রেজাল্ট দেবে, তারপরে বলেছে নিজের ফল দেবে, তারপরে শনি যে যে ভাবের অধিপতি সেই রেজাল্টটা দেবে। তাহলে এটা তো ভালো কথা, কিন্তু সবসময় যে তা হবে তার কোনো কথা নেই। আমার গায়ে যদি বেশি জোর থাকে আমি আবার বাবার কথা শুনবো না। তখন কি করব, আমি আমার নিজের রেজাল্টটা আগে দেব, তারপরে আমি রাহুরটা দিতেও পারি, নাও দিতে পারি। তারপরে আমি রাহুরটা দিতেও পারি, নাও দিতে পারি। ঠিক আছে। হুম। আচ্ছা, এবারে লিখুন, রোগ বাড়ায় কারা, রোগ বৃদ্ধি করে কারা। সেটা হচ্ছে সবার আগে বুধ, 1 নম্বরে বুধ, তারপরে আমাদের রাহুদা, তারপরে শনি, তারপরে কেতু, তারপরে কেতু। এরা সাধারণত রোগটাকে বৃদ্ধি করে। এই বুধকে আমাদের অনেক জায়গাতে ভালো ভালো বলা হয়েছে, কিন্তু বুধ খুব প্রবলেম করে। আমরা কি দেখব রোগ বিচারের ক্ষেত্রে কার কোন কোন রোগ হতে পারে, এর একটা মানে লম্বা লিস্ট আছে। আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে
আম, দ্বাদশ যে কালপুরুষ চক্রের যে দ্বাদশ ভাব আছে সেই সংক্রান্ত মানে যেমন মেষ মানে হচ্ছে মুখমণ্ডল, কপাল, এরকম ভাবে আমরা শিখেছি তো। কিন্তু এটাকেও আরো ভাঙা যায়। সেক্ষেত্রে আমাদের বলতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে আমরা পেটের রোগ সবাইকে বলতে পারি, হুম। সবার পেটের রোগ আছে, আমরা স্যার সবাইকে বৃহস্পতি বলতে। কি বৃদ্ধি যোগ দেয়? বৃহস্পতি? বৃহস্পতি বৃদ্ধি করতেও পারে, নাও করতে পারে, কিন্তু বুধ মানে দেখুন বৃহস্পতি থাকলে বৃদ্ধি করবে, ঠিক আছে মানছি, কিন্তু বুধ, রাহু, শনি, কেতু দীর্ঘমেয়াদী রোগ করে দেবে। আচ্ছা। বৃদ্ধি করা দীর্ঘমেয়াদীর মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্য। হুম। ঠিক আছে। আহ, যেমন রাহু, বৃহস্পতি এবং জলরাশির কানেকশন ষষ্ঠ ভাববাপতির সাথে কিন্তু সর্বদা এটা লিখবেন, তার সাথে বৃহস্পতি রাহুর কানেকশন এবং জলরাশির কানেকশন ক্যান্সার করবে, ক্যান্সার করবে। রাহু বৃহস্পতি দুটোই থাকতে হবে না, যে কোনো একটা? না, দুজনকেই থাকতে হবে। রাহু মানে হচ্ছে কোষের বৃদ্ধি, আর সরি বৃহস্পতি মানে কোষের বৃদ্ধি, রাহু মানে হচ্ছে সেটাকে ম্যালিগনেন্ট করা, ঠিক আছে। রাহু মানে সেটাকে ম্যালিগনেন্ট করা। স্যার এরকম কোনো তত্ত্ব আছে যাদের বৃহস্পতি ভালো তারা একটু মোটা সোটা হয়, বা এরকম কি কোনো তত্ত্ব আছে? বৃহস্পতি ভালো নয়, ওটা বৃহস্পতির রাশির জাতকদেরকে বলা হয়, আচ্ছা। বৃহস্পতির রাশির জাতকদেরকে। এবারে বা যাদের লগ্ন করেছে সেক্ষেত্রেও বলা হয়। এবার কোন রাশির জাতক সে নিয়েও আবার দ্বিমত আছে। ওকে। আমি লগ্ন ধরবো না রাশি ধরবো, সেক্ষেত্রেও বলেছে হ্যাঁ দুটোর মধ্যে দেখো যেটা শক্তিশালী সেটাকে নাও, তাও বলেছে, সেটাও বলেছে। তত্ত্বে তত্ত্বে শেষ আমরা। মানে একটা কথা বলছি, আপনারা খারাপ ভাবে নেবেন না, যদিও ঘুরিয়ে পেঁচিয়ে বললে এটাকে অনেক ক্ষেত্রে খারাপ শব্দ বা খারাপ ভাবে নেওয়া যায়। আমি যখন জ্যোতিষটা কম জানতাম, মানে একেবারে কম জানতাম, মানে আমার কাছে ছিল আহ, ওই মঙ্গল মানে হচ্ছে মাথায় আঘাত খাবে এরকম টাইপের, তখন কুষ্টি দেখতাম আর মিলে যেত। একে বলতে তোমার তো মাথায় আঘাত লেগেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। এবারে তখন থেকে তো আরো লোভ হলো যে আরো জানবো, এবার হলো মাথায় কোথায় লেগেছে, এতেই হয়ে গেল সর্বনাশ। তখন থেকে যা বলি কিছু মেলে না। তো যাই হোক, সেটা আবার রেকটিফাই করতে হয়েছিল, কোথায় গিয়ে কি হচ্ছে, এটাও একটা ব্যাপার। তো মানে এই তত্ত্বের জন্য এই প্রবলেমটা আমাদের হয়। যেমন আমাদের রোগের ক্ষেত্রে একটা তত্ত্ব আছে, আম, যেমন সুবর্ণ বাবু বলছিলেন মনে হয় যে মেষ রাশি মানে হচ্ছে আমাদের কপাল, মুখমণ্ডল এগুলোকে নির্দেশ করে, আর তুলা মানে আমাদের নাভির নিচের অঙ্গ বা সেক্সুয়াল পার্ট গুলোকে নির্দেশ করে। এবারে তত্ত্বের খাঁড়া নিয়ে আসি। বলেছে ষষ্ঠপতি যদি মেষে অবস্থান করে তাহলে সে মেষের ফলও দিতে পারে, তুলার ফলও দিতে পারে। বোঝাও ঠেলা, আমি ক্লায়েন্টকে কি বলবো? বোঝা গেল? মানে স্যার ধরুন একটা তত্ত্ব পেলেন আপনি, এবার ওটাকে ধরুন হুম। ইমপ্লিমেন্ট করবেন কিনা, বা ইমপ্লিমেন্ট করার পরে কতটা রেজাল্ট পাবেন সেটা বুঝতেও বেশ কিছুটা টাইম চলে যায়। অবশ্যই তত্ত্ব পেলাম আর সঙ্গে সঙ্গে করবো না। ওই তত্ত্বতে উনি অনেক কিছু মিলিয়েছে, আমি মেনে নিচ্ছি, উনি যা করেছে করেছে। আপনি মেলাবেন, আগে দেখবেন আপনার ক্ষেত্রে ঠিক হচ্ছে কিনা। আপনি কি আপনার কাছে যে তত্ত্বটা এসছে সেটা যে পুরোটা এসছে সেটা তো নাও হতে পারে, সে আধ খামচা বলেছে, হুম। আসল মালটাই বলেনি। কেন, এমনিতে জ্যোতিষীরা অবদ্ধ লোক, তাদের মধ্যে আমিও একজন। তো তো মানে আপনাকে যে পুরো তথ্যটা দিল
কিনা দিল না কে জানে, সে যে কি বানিয়ে বলছে কেউ কিছু জানে না, সবই বললো আমি জানি, এই গল্প। তো আপনি সবসময় ওটাকে ইমপ্লিমেন্ট করবেন, করার পরেই আপনি ক্লায়েন্টকে বলবেন, সেটাই। আগে বলবেন না। এই জ্যোতিষ আচ্ছা, আর কোন তন্ত্র অংশে দুটোই। হ্যাঁ স্যার বলুন। বলছি বলছে কোন অংশে রোগ হবে, সেটা কি মানে কাল পুরুষের অঙ্গদের থেকে ধরবো না লগ্ন থেকে? দুটো থেকেই, দুটো থেকেই ধরবো। তবে মানে কাল আপনাদের আমি নেক্সট দিনকে একটা প্রসিডিওর বলে দেব কিভাবে আপনারা এটাকে দেখবেন, তাতে বেশি মিলবে। কি কি রোগ হতে পারে সেটা না বেশি মিলবে। প্রথম কথা, আমরা কমন রোগ আছে কিছু, সেইগুলোকে আমরা নোট করেছি, যেগুলো সবার হয় মোটামুটি। এবারে হচ্ছে সেই রোগগুলো আমরা বলবো, সেটা মিলবেই, এটা একটা পার্ট। আর যেমন আমরা বললাম, দেখুন পেটের রোগ বলতে তো সবাইকেই বলতে পারি র্যান্ডাম, পেটে পেট 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 পেট, সবাইকে বলতে পারি সিদ্ধারা 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 সিদ্ধারা, সবাইকে বলতে পারি তো। আমরা অবশ্যই একটু কিছু স্পেশাল বলবো, কেমন? হুম। চোখ কোন গ্রহ নির্দেশ করে? সূর্য। আর কি স্যার পেটের রোগ? পেট নয়, না, চোখ চোখ। রাইট আই হলে সূর্য। রাইট আই হলে সূর্য। কাদের? এই দেখুন তথ্য বাড়ছে এক এক করে। পায়েল দি বললেন সূর্য, এবারে এলো কি রাইট আই হলে সূর্য। এবার বলুন কাদের সেটা? দ্বাদশ ঘরে থাকলে আবার আমি প্রশ্ন স- করেছি কাদের, কাদের, কোথায় থাকলে বাবা বলি বা নাই। পিতৃস্থানীয়। কাদের মানে ছেলেদের না মেয়েদের? ছেলেদের। ছেলেদের। তাহলে রবি ছেলেদের ডান চোখকে নির্দেশ করে, তাহলে মেয়েদের কি করে? বাঁ চোখকে নির্দেশ করে। তাহলে ছেলেদের বাঁ চোখকে কে নির্দেশ করে? আমাদের চন্দ্রদা? না, চন্দ্র আমাদের কি হয় সম্পর্কে? মামা হয়। তাহলে চন্দ্র মামা নির্দেশ করে ছেলেদের ক্ষেত্রে বাঁ চোখকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে ডান চোখকে চন্দ্র। এরপরেও একজন বাকি থেকে যায়, শুক্র। শুক্র দুটো চোখকেই নির্দেশ করে, ছেলে বা মেয়ে যাই হোক, দুটো চোখকেই নির্দেশ করে। বোঝা গেল? হুম। আমরা যদি আমাদের চোখটা কোথায় থাকে? মুখমণ্ডলে। আমাদের চোখ কোন রাশি নির্দেশ করে? বৃষ রাশি। আমাদের কোন হাউস নির্দেশ করে? চোখটা কোথায় থাকে? কপালের নিচে। আমাদের কিন্তু Second মুখ house. মেষ, সেকেন্ড হাউস। আমাদের কিন্তু মেষ মানেই কিন্তু আমাদের মুখমণ্ডল নয়, মেষ মানে হচ্ছে ওই মাথা, ব্রেন ফ্রেন ওগুলো থেকে কপাল পর্যন্ত। তারপরে বৃষ হচ্ছে ওই কপালের নিচ থেকে, যার মধ্যে চোখ আছে, নাক আছে, গলা আছে, ঠোঁট আছে, জিভ আছে, সেখান থেকে ওই গলা অবধি নির্দেশ করে। তাহলে চোখটা হচ্ছে বৃষতে পড়ছে, তাহলে সেকেন্ড হাউস, বৃষ রাশির সম্পর্ক, সেখানে হচ্ছে রবির সাথে সম্পর্ক। আমরা ছেলেদের চোখে বলতে পারি তার ডান চোখে প্রবলেম হতে পারে, মেয়েদের চোখে বলতে পারি তার বাঁ চোখে প্রবলেম হতে পারে। চন্দ্র থাকলে আমরা বলবো ছেলেদের ক্ষেত্রে বাঁ চোখে প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে ডান চোখে প্রবলেম। আর যদি আমরা শুক্র পাই শুধু চোখ বলে ছেড়ে দেব, ডান বাতে যাব না। বুঝ গেয়া? ইয়েস স্যার। পায়েলদি বুঝেছেন? হ্যাঁ স্যার। সায়নদীপ বাবু হুম। ঠিক আছে তো? আমরা এরকম ভাবে বিচার করব। আমরা বলবো তোমার ডান চোখে প্রবলেম, চোখের প্রবলেম সবাই বলতে পারে। স্যার রোগের ক্ষেত্রে কি নক্ষত্র ভূমিকাও কি আসে? ওই এক গল্প, ওই এক গল্প। গ্রহ ষষ্ঠপতি কি আগে নিজের রেজাল্ট দেবে না তার নক্ষত্রপতি রেজাল্ট দেবে, বুঝতে হবে। ওই একই। এখানেও তাই হতে পারে। ষষ্ঠপতি শনি, রাহুর নক্ষত্রে কি হবে? রাহুর কথা শুনবে না শনির কথা শুনবে? আমাদের আমাদের কোনো একটা দেশের প্রধানমন্ত্রী বললো আয়ুষ্মান ভারত হবে, তো মুখ্যমন্ত্রী বললো দেবো না। গায়ে জোর বেশি তাই বলেছে না? তো এটা গ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা গ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এরকম ব্যাপার, তো গ্রহের ক্ষেত্রেও তাই, একদম হুবহু রাজনীতি নেতাদের মতো। তারপর দেখলেন কে কাকে রসগোল্লা পাঠাচ্ছে, কে কাকে শাল দিচ্ছে।
তাও হতে পারে। বলুন আর কি তথ্য? আপনাদের নেক্সট সোমবার শেষ ক্লাস। স্যার বলছি একটু সোমবার দিনে একটু কাইন্ডলি একটু ক্লাসটা নেবেন, ক্লাসটা। না, অবশ্যই নেব। আমি এই সোমবার ভুলেই গেছিলাম, আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে মনে করিয়েছেন, যখন মনে করিয়েছেন তখন অলরেডি 9টা বেজে গেছে। স্যার আমি মেসেজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি মেসেজ করেছিলেন তাহলে। আচ্ছা স্যার বলছি এমনি হ্যাঁ, একটু আউট অফ দ্য বক্স দুটো কোশ্চেন আছে, বলছি যে বলুন যদি জানি। হ্যাঁ মাঙ্গলিক আমরা তো লগ্ন থেকে তো দেখি, চন্দ্র থেকেও কি মাঙ্গলিক দেখা হয় না মাঙ্গলিক দেখাটা ঠিক না, এটা কবচ বিক্রি করার জন্য এখন দেখা হয়, কিন্তু রুলস নেই। আচ্ছা আচ্ছা এবার যে আয়ু বিচার একটা পুষ্টিতে করা হয়, সেই ছাপ দিয়ে ওটা ভ্রূণ বিচার না কি বলে, সেটা কিভাবে করা হয়? আর একবার বলুন। আহ, আয়ু বিচারের ক্ষেত্রে যখন বড় কুস্তি করা হয় সেখানে একটা স্ট্যাম্প দিয়ে ছেলে বা মেয়ের একটা কাজ করা হয়, সেটা ভ্রূণ বিচার আচ্ছা না কি আচ্ছা আচ্ছা বলে? আচ্ছা 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 আচ্ছা, ওটা হচ্ছে একটা ছেলে মেয়ের ছবি টবি এঁকে দেওয়া হয় তো। হ্যাঁ। আচ্ছা, আম, বলছি ওটার আগে দেখবেন একটা জায়গা থাকে, সেটাকে হচ্ছে পতাকা পতাকা দেয়া থাকে। কেতু প্রতীক দিয়ে কি? ওটাকে বলা হয় পতকি চক্র। পতকি চক্র। পতকি চক্র থেকেও আয়ু বিচার করা হয়, তবে কেউ আয়ু বিচার ওভাবে করে না, ওগুলো সব ওই কুর্সিটাকে লেন্দি করার জন্য ওইসব ছবি ছাপ্পা দিয়ে দেয়। আয়ু বিচারের জন্য আমাদের আরো একটি মত আছে, ত্রিশূল চক্র। ত্রিশূল চক্র। আচ্ছা, ত্রিপাপ চক্রটা কি তাহলে? রিপাপ চক্রটা টোটালি আলাদা জিনিস। টোটালি আলাদা জিনিস, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। ত্রিপাপ চক্রটা আমরা কেন ব্যবহার করি বলছি, দাঁড়ান একটু ধরুন। ত্রিপাপ চক্র, দাঁড়ান বলছি। টিপপ চক্র হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের ওই অশুভ যে বছর বা আমাদের যে সময় বিপদ টিপদ আসতে পারে, সেই বছর টছর গুলো কাউন্টিং করার জন্য ত্রিপপ চক্র লাগে। এটা কি মেলে স্যার? মেলে আমরা ত্রিপাদ আমরা 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 করি না। হ্যাঁ অত বাংলা দেখলেন দশা হয়ে গেল। ও সারা অত দিন লেগে যাবে না, 3-4 দিনে শেষ করতে পারবেন না। একে তো দেবে 500 টাকা, তারপরে তো হচ্ছে 100 খানা কোশ্চেন। তারপর আপনার ধরুন টাইমও থাকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে একটা ক্লায়েন্টকে ধরুন মানে আমি 40 মিনিট দেই একটা ক্লায়েন্টকে, 40 মিনিট সময় দেই। আচ্ছা 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 আমি 40 মিনিট সময় দেই। আচ্ছা আচ্ছা, ভাব সন্ধিগত, ভাব মধ্যগত, এইগুলো তো বললেন। আর ভাব হ্যাঁ, আরে স্যার কি বলুন। ভুলে যাচ্ছি স্যার। যেমন দেখুন, একটা ক্লায়েন্ট আমাকে এখন কোশ্চেন পাঠিয়েছে, বেবি কবে হবে, 9 ইয়ার্স বিয়ে হয়েছে, গভর্নমেন্ট জব করি, রিসেন্টলি মার্চ মাসে আমার জবটা চলে যায়, আমি কি জবটা আবার ফিরে পাবো? তার মানে ঘোটালা থাকতে পারে, তাই ও জব চলে গেছে। আচ্ছা, তারপরে কি লিখেছে, আমার আমার ওয়াইফের, আচ্ছা তার মানে এটা ছেলে, আমার ওয়াইফের শরীর কেমন যাবে, আমার মাদার ইন লয়ের হেলথ কেমন যাবে, আমি দেখে ওনার শাশুড়ির হেলথ পর্যন্ত বলে দেবো। ভাবা যায়? জি, শাশুড়ির হেলথ কোন ঘর থেকে বলতে হয় এখানে ইন জেনারেল? দেখুন, শাশুড়ি মানে হচ্ছে ওয়াইফের মা, তাহলে আমরা 7-এর 4-এ যাব, 10th হাউস। আচ্ছা এবারে বলেছেন না 10th হাউস থেকে আবার 6 হাউসে যাব, ওটা তো শাশুড়িই হল, শাশুড়ির রোগ। রোগ 10 থেকে আচ্ছা 6 স্টেপ ওয়াইজ ভেঙে নিলেন। আচ্ছা একদম তাই। মানে মানে থার্ড হাউস যেতে হবে ঘুরে ফিরে। ঘুরে ফিরে 3rd হাউস। কিন্তু এইভাবে বিচার করতে পারবো আমরা মাদার ইন লয়ের হেলথ? এসব ক্লাসে পড়ানো যায়, এই থেকে এই হলে ওই হয়ে যাবে, এগুলো জীবনে মিলবে না। আগের গুলো হতে পারে, বেবি কবে হবে সেটা হতে পারে, আদতে হবে কিনা, জব চলে গেছে, আদতে জবটা আবার ফিরে পাবে কিনা, এটা হতে পারে।
আমার ওয়াইফের হেলথ হতে পারে, তাও আমারটাই ভালো মিলবে, ওয়াইফেরটাও অত ভালো মিলবে না। প্রমোশন আছে কিনা, ফ্ল্যাট বাড়ি এগুলো কিনতে পারবো কিনা, এটা এনিমি আছে কিনা, আচ্ছা এটা এনিমাই হয়ে গেছে, যাই হোক, নিজের বাড়ি হবে কিনা, ঠিক আছে, ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে কিনা, এই সবগুলো জেনারেল কোশ্চেন। আচ্ছা স্যার, বলছি ধরুন একটা এরকম অনেক ব্যক্তি আছে, ধরুন মাসে ৮০,০০০ টাকা রোজগার করে কিন্তু কোনো টাকা পয়সা জমাতে পারে না। আবার ধরুন এরকম না, ব্যক্তি আছে যে ৪০,০০০ টাকা রোজগার করে কিন্তু ও বেশ জমিয়ে ঠমিয়ে মানে ভালোভাবে ইয়ে করে। ওই তো কিপটে এটা কিনা দেখতে হবে, কিপটে। ধরুন ৮০,০০০ কিপটে, টাকা রোজগার করলো, দিয়ে দিল টাকা, বিশৃঙ্খল হ্যাঁ, লাইফ লিড করতে, সেটাও হতে না না, পারে। বিশৃঙ্খল কেন, শৃঙ্খল লাইফ লিড করেও হয় না। আচ্ছা, স্যার জমি রাখার জন্য কি 2, 8, 12 এগুলো দেখতে হয়? না, আমরা খালি একটাই দেখবো, সেটা হচ্ছে সেকেন্ড হাউসের সাথে 12 হাউস এসছে কিনা। যদি আসে তাহলে খরচা হবে প্রচুর। আর দশা অন্তর্দশা যদি 2-12কে কানেক্ট করে থাকে তাহলে খরচা হবে প্রচুর। আচ্ছা, বিবাহ বিচারে যেমন ছক করে করেছিলেন তেমন কর্ম বিচারে এরকম করতে হবে নাকি, না শুধু দশা অন্তর্দশা দেখলেই হবে? কর্মবিচার সাধারণত দশা অন্তর্দশা দেখেই সুবিধা হয়, কেন বিয়ে নিয়ে লোকেরা যতটা জটিলতা আছে কর্ম নিয়ে এতটা নেই, আমার মনে হয় তাই। আর স্যার বিবাহ কাল কাল বিচারে আমি বলেছিলাম, আপনি দেখেননি, বিবাহ কাল বিচারে রাহু কেতুকে ধরবো না ধরবো না? হ্যাঁ অবশ্যই ধরবো, কেন ধরবো না। তো আমি বলছিলাম বক্রী গ্রহ দিকে বাদ দিয়ে দিই, তাই বলছি। সেটা তো হচ্ছে আমি বলেছি কোনটা, যখন আপনারা ফোর্থ পোল সিগনিফিকেটর করবেন, ফোর্থ পোল সিগনিফিকেটর থেকে নিচে একটা গ্রহ এলো, এবারে আপনি দেখলেন অনেক দেরি আছে, পুজো দেওয়া হয়নি এখনো, ফোর্থ পোল সিগনিফিকেটর করে দেখলেন নিচে হয়তো নটা গ্রহই চলেছে, তাহলে আমি কি বলবো ক্লায়েন্টকে? তাহলে তখন আমাকে গ্রহ ছাঁটাই করতে হবে। কি করে ছাঁটাই করব? ওই গ্রহটি যদি বকরি গ্রহের নক্ষত্রে অবস্থান করে বা ওই গ্রহটা যদি বকরি হয় তাকে কেটে দেবো, তার মানে তার দশা অন্তর্দশায় কোনো কাজ হবে না। তো রাহু কেতু যদি বকরি থাকে তাকে তো নেবো না, ও তো সারা জীবনই বকরি। রাহু কেতু ইন দি স্টার অফ হচ্ছে বকরি গ্রহ হলো, তাহলে রাহু কেতুকে বাদ দেবো। বা রাহু কেতু হয়তো যে সাইনে বসে আছে, যে রাশিতে বসে আছে সেই রাশিপতিটা বকরি হয়ে গেছে, তাহলে বাদ দেবো। আচ্ছা, কোন গ্রহ যদি রাহু নক্ষত্রে বা কেতু নক্ষত্রে থাকে সেই গ্রহটাকে বাদ দিয়ে দেবো কি? না, বাদ দেবো না। রাহু কেতুকে তো আর বকরি বলে আমি ট্রিট করবো না, ও তো সারা জীবনই বকরিই থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আমরা ওই গ্রহটা যদি নিজে বকরি হয় তাহলে বাদ দেবো। আপনাদের বকরির রুলস আছে? করানো নাই। হয়নি, করানো নেই। সর্বনাশ। আপনাদের ক্লাস আর একটা, আমি আর কি করব, আপনাদের তো ক্লাসটা তাড়াতাড়ি করে শেষও হয়ে গেল। স্যার পাঠিয়ে দেবেন নয় এগুলো স্যার? পাঠিয়ে দিয়ে আর ওটা হবে না, মানে প্রথম কথা আমার কাছে তো লেখা থাকে না, এরপরে আমি এখন কথাটা উঠলো তাই মনে পড়লো, এবার কথাটা উঠবে না আমিও ভুলে যাব। আমি স্যার মনে করি, তো ভয়েস করে দেবেন আপনি। ঠিক আছে, মনে করিয়ে দেবে, আমি ভয়েস করে দেবো। ঠিক আছে, এটা ভালো আইডিয়া, আমি ভয়েসটা করে দেবো। আমি করে দেবো, ঠিক আছে। তাহলে আজ তাহলে আসি, আমি ক্লাসে কটা দিন। বলুন পরে বলুন। বিদ্যাটাই বাকি রইলো, একটু বিদ্যাটা একটু পরের ক্লাসে দেখবো। বিদ্যাটা বাকি রইলো, রোগটাও বাকি রইলো। হ্যাঁ। আচ্ছা, দশা রোগটাও অন্তর্দশা ঠিক হয়নি। দশা অন্তর্দশা কি বলবো বলুন? কখন কি বলেছেন করাবেন না, এটাই বলছি। দশা অন্তর্দশা দেখা আর ওই ভাবপতিকে দেখা এক জিনিস, ঠিক আছে। এক জিনিস। ষষ্ঠ ভাব কার নক্ষত্রে যেভাবে দেখেন ওই দশা অন্তর্দশাও তাই, এক গল্প, ওখানে কিচ্ছু আলাদা নেই। আচ্ছা, কোন গ্রহ থেকে কোন মানে পড়াশোনার কোন সাবজেক্ট বিচার করা হয়, বা কোন গ্রহ থেকে কোন কর্ম বিচার করা হয়, বা কোন গ্রহ এগুলো তো থেকে একদিনে, ঠিক কথা, রোগ রোগ এগুলো তো বিচার? অনেক দিনের ক্লাস লাগতো, অনেক ক্লাস লাগতো।
হ্যাঁ স্যার, এইগুলো স্যার আপনি বলেছিলেন গুগল থেকে খুঁজে নিতে, মানে কোন গ্রহ থেকে কি বিচার করা হয়। স্যার হ্যাঁ গুগলে হ্যাঁ, অনেক অনেক অপশন দেখাচ্ছে দেখছি। সর্বনাশ। তো স্যার আপনি কোনটা মানে প্রমিনেন্ট হবে সেটা একটু দেখে স্ক্রিনশট। আপনি একটা কাজ করুন, আপনারা একটা বই পেতে পারেন। আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখেছেন একটা বইয়ের রিভিউ আমি দিয়েছি, হ্যাঁ স্যার দেখেছি। আহ, কি যেন, ওই বইটা কিন্তু নিতে পারেন। একটু ওই বলুন বইটা, স্যার। বইটা হচ্ছে কি শাস্তি, সঞ্জীব শাস্তি না কি শাস্তি, দাঁড়ান দেখে বলছি, একটু বলুন স্যার, তাহলে উপকার হয়। দেখে বলছি দাঁড়ান। আপনি বলেছিলেন আবার বলুন। এই সুনীল বাবু না সুশীল বাবু? হ্যাঁ, কি বেশ নামটা, এস দিয়ে এই নামটা, ওটা হচ্ছে ত্রিপুরার না আসামের ভদ্রলোক। একটু মুখটা বলুন। দেখলে মনে পড়বে, মুখটা দেখলে দেখি, দাঁড়ান হোয়াটসঅ্যাপে খুঁজে বেড়াই। হ্যাঁ, ওই ত্রিপুরা না আসাম কোথাও বেশ একটা থাকেন ওই দিকে। চেম্বারে আছে তো, কোথায় চেম্বারে আসেন? মানে আমাদের স্যারের চেম্বারে থাকে না, ওইটা আছে তো। তা বলতে পারবো না। ওই সুনীল তা বাবু না বলতে সুনীল পারবো। বাবু, আপনি নিজেই কিছু করেছেন একটা হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা রঙের বইটা। আমি নাম্বারটা দিয়ে দেব, ঠিক আছে, আমি খুঁজে পেলে নাম্বারটা দিয়ে দেব। উম, দাঁড়ান একটু ধরুন দেখি তো। এই পেয়ে গেছি সঞ্জয় শাস্তি, আগরতলা। এনার ত্রিপুরার। সঞ্জয় শাস্তি, হ্যাঁ, আগরতলা। এর আচ্ছা, বইটা কি এনার স্যার বইয়ের ভালো নাকি বইটা? দেখছি দাঁড়ান। এই বইটাতে কিন্তু ওই রোগ টোগ গুলো সব ছোট ছোট করে ভালো লিখেছে, ছোট ছোট করে ভালো লিখেছে। ফোন নাম্বার টোন নাম্বার কিছু আছে। সুনীল শাস্তি, আমার ওই এখানে তো কেন সুনীল সঞ্জয় বাবু। লেখা, বইতে লেখা আছে সুনীল শাস্তি, জ্যোতিষ শিক্ষায় সহজ পদ্ধতি, জ্যোতিষ শিক্ষায় সহজ পদ্ধতি, অধ্যাপক ডক্টর সুনীল শাস্তি। এই বইটা কিন্তু ভালো, MA রিটায়ার্ড TCS অফিসার। হ্যাঁ ওই তো ওই সুনীল বাবু বলছি না, হ্যাঁ ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা কিন্তু দেখতে পারেন, ভালো বই। উনি বেশ শর্টে বেশ ভালো লিখেছেন। অন্যান্য বইতে যেরকম জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে লেখা থাকে সেটা নেই এখানে। হসপিটাল থেকে কখন বাড়ি আসবে সেটা কি কি ভাব দেখবো বা? এটা পুরো হাতে কলমে শেখার জিনিস। মারক বাদক যুক্ত হবে না কিন্তু ফোর্থ হাউস আসবে। মারক বাদক যুক্ত হবে না কিন্তু ফোর্থ হাউস আসবে। অন্তর্দশাপতি, প্রত্যন্তর দশাপতি। আচ্ছা, প্রথম কথা বলি, রোগ থেকে তিনি সুস্থ হলেই তিনি বাড়িতে আসবেন, তাহলে অবশ্যই অন্তর্দশাপতি বা প্রত্যন্ত দশাপতি যা বললাম 1 বা 5 বা 11 ভাবকে নির্দেশ করবে। নেক্সট, ওই অন্তর্দশাপতি এবং প্রত্যন্ত দশাপতি কোনোভাবে মারক বাদককে যুক্ত করবে না এবং ফোর্থ হাউসকে ধরবে, তাহলে তিনি বাড়িতে আসবেন। আর যদি দেখেছেন ওই এত কিছু করার পরেও ওই মারক বাদক ঢুকে গেছে, তাহলে সেটা বাড়ি না হয়ে শ্মশান হয়ে যাবে। দুটোই ফোর্থ হাউস, বাড়িও ফোর্থ হাউস, শ্মশানও ফোর্থ হাউস। ঠিক আছে, আজ আসি। হুম। ঠিক আছে, একটা স্যার আবার বলছি পরে সোমবার দেখা হবে। হ্যাঁ, বলুন। আচ্ছা যে ফরচুন পয়েন্ট নাকি বলেছে, ওইটা একটু ভয়েস করে দেবেন? ফরচুনা পয়েন্ট একটা ক্যালকুলেশন, ওটা দেখতে হয় ওই সময় দিয়ে যদি শুভ গ্রহরা যায় আমাদের ফিনান্সিয়াল উন্নতি হয়। পয়েন্ট, মান্ডি পয়েন্ট, অনেকগুলো আছে। ঠিক আছে, করে দেবো, কেমন, করে দেবো। আচ্ছা, আজকে আসি, শুভরাত্রি। 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 শুভরাত্রি স্যার।